আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই, কেউ যদি মাথায় উঠে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু। প্রথম দাবিতে কথাতে আমরা যেটা উল্লেখ করেছি, মোস্তাফা সরোয়ার ফারুকী স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টা, আমরা ফারুকের পদত্যাগ চেয়েছি এবং শ্রদ্ধেয় আমাদের সবার প্রিয় এবং সম্মানিত ডক্টর আসিফ নজরুল স্যার আছেন আইন উপদেষ্টা হিসেবে। কিন্তু আমরা বেশ কিছু ঘটনা নিয়ে ওনার প্রতি যে আস্থা এবং আমাদের ওনার প্রতি একটা যে বিশ্বাস ছিল ওটাতে ছেদ লেগেছে। কেননা আমরা যে মুজিববাদকে, মুজিব পূজাকে বাংলাদেশ থেকে এই মুজিব পূজার যে ফেসিবাদ এটাকে উৎপাদন করতে চাই। আমরা দেখতে পেয়েছি আমাদের এই শ্রদ্ধেয় ডক্টর আসিফ নজরুল স্যার বিগত বিভিন্ন সময়ে উনি মুজিব অনুসারে অথবা মুজিববাদের সাথে সংশ্লিষ্ট ছিলেন। এটা আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, ডক্টর আসিফ নজরুল স্যার আমাদের সম্মানের জায়গায় আছেন এবং থাকবেন, কিন্তু আইন উপদেষ্টা হিসেবে আসলে বেশ কিছু প্রশ্নের জায়গা তৈরি করে দিয়েছে। আপনারা জানেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী 6টা মামলায় একদিনে জামিন কিভাবে পায় একজন হত্যা মামলার আসামি? এটা নিয়ে খুব বড় একটা প্রশ্নের জায়গা তৈরি হয়েছে, এটা উনি সদুত্তর এখনো দিতে পারেননি। এমনি করে আপনারা এক স্বৈরাচার ফেসিবাদের দোষর একজন সাংবাদিক মুন্নি সাহার নাম শুনেছেন, তার সে হত্যা মামলার আসামি, সে থানা থেকে কিভাবে ছাড়া পেয়ে যায়? গত কয়েকদিন আগে কক্সবাজার জেলার একজন মহিলা আওয়ামী লীগের নেত্রী কাবেরী, তাকে কোর্টে হাজির না করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। একটা আসামিকে অবশ্যই কোর্টে প্রেরণ করতে হবে, কোর্টে হাজির করতে হবে, তারপর হচ্ছে সে কোথায় যাবে, জামিনে যাবে না জেল হাজতে যাবে সেটা সিদ্ধান্ত হবে। কিন্তু কার ইশারায় রাতের আধারে থানা থেকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে? সুতরাং ডক্টর আসিফ নজরুল স্যার সহ আমরা আরেকজন শ্রদ্ধেয় উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তারও দপ্তর বদল চেয়েছি। আমরা ওনাদেরকে সম্মান করি, সম্মানের সহিত ওনারা এমন কাউকে ওখানে বসাক যারা আসলেই তাদের স্পৃহা নিয়ে 24-এর স্পিরিটকে ধারণ করে স্বরাষ্ট্র দপ্তরকে পরিচালনা করবেন। আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি সন্ত্রাসী যারা আন্দোলনে গুলি করেছিল, বাধা দিয়েছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো দর্প করে ঘুরে বেড়াচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী, এর দ্বারা বোঝা যায় আপনি তাদেরকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছেন। আমরা চাই যিনি এই স্পিরিটকে ধারণ করবেন এবং সন্ত্রাসীদেরকে মোকাবেলা করে বাংলাদেশে একটা সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল আইন শৃঙ্খলা পরিস্থিতি যিনি নিয়ে আসতে পারবেন, আমরা তাকেই চাই। আচ্ছা, আপনাদের যে 7 দফা দাবি রয়েছে দ্রুত বাস্তবায়ন না হলে পরবর্তী পদক্ষেপ কি থাকবে আপনাদের? আমরা আমাদের দাবির মধ্যে সরকারকে 48 ঘন্টার একটা টাইম বেঁধে দিয়েছি। এই 48 ঘন্টার মধ্যে যদি সরকার আমাদের দাবির মধ্যে কর্ণপাত না করে অথবা দাবিগুলো আদায় না করে তাহলে আমরা রাজপথে নামার ঘোষণা দিচ্ছি। আমরা এমন একটা বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখেছিলাম 24-এর অভ্যুত্থানের মাধ্যমে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও যদি একটা দাবি ওঠে, দাবিটা যদি যৌক্তিক হয় তাহলে সেটা সরকারকে অবশ্যই মেনে নিতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি গত 4.5 মাস পার হয়ে যাওয়ার পরেও সরকার যেভাবে দেশ চালাচ্ছে এটা 24-এর স্পিরিটকে ধারণ করে না। আমাদের আহত ভাইদের সুচিকিৎসা হচ্ছে না। আন্দোলনে যে সকল হত্যাযোগ্য হয়েছে, গণহত্যা হয়েছে, ওই গণহত্যার সুষ্ঠু বিচার এখনো পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষা অথবা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না। সবকিছু বিবেচনা করে আমরা এটা আজকে এখানে বসতে অথবা বলতে বাধ্য হচ্ছি। আমরা কিন্তু এই সরকারকে সাপোর্ট করি, আমরা এই সরকার টিকে থাকুক, এই সরকার সুন্দরভাবে কাজ করুক, আমরা সরকারের সহযোগী। আমরা সরকারের সমালোচনা করতে, যৌক্তিক সমালোচনা করতে বাধ্য হচ্ছি, কেননা সরকারের কিছু কার্যক্রম প্রশ্ন তৈরি করে দিয়েছে। আমরা রামু উপজেলা থেকে জানান দিচ্ছি, আপনারা যদি সঠিক পথে স্পিরিটকে ধারণ করে ভুয়া, মিথ্যা, ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে এবং গায়েবী মামলায় বাংলাদেশের বিরোধী দলীয় রাজনীতিবিদদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে এবং আলেম সমাজকে ডান্ডা মেরে পড়িয়ে আদালতে উপস্থাপন করা হয়েছিল। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি কি তাদেরকে জামায় আদর করে অনেকটা আদালতে উপস্থাপন করা হচ্ছে অথবা জামিন দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো আসলে আমাদের স্পিরিট ধারণ করে না। এটা প্রমাণিত সচিবালয়ে আগুন সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা সকলেই অবগত এবং এটা স্পষ্ট, দিবালোকের মধ্যে স্পষ্ট যে এই সরকারে এখনো পর্যন্ত ফেসিবাদের দোসররা বসে আছে এবং আমাদের উপদেষ্টাদের মধ্য থেকেও আমাদের স্পিরিট ধারণ করে না বলে এই ধরনের কাজগুলো হচ্ছে। হত্যাকাণ্ডে যারা সরাসরি জড়িত ছিল তারা জামিনে বের হয়ে যাচ্ছে। আমরা বিগত দিনগুলোতে শুনে এসেছি চাকরির অভাবে এই বিচার কার্যক্রম স্থগিত রয়েছে, আমরা কি মনে করছি বিষয়টা? ধন্যবাদ। আপনারা জানেন
2012 সালে যে রামু উপজেলাতে রামুতে বৌদ্ধ মন্দির হামলা হয়েছিল, এই বৌদ্ধ মন্দির হামলাকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলের যারা ছিলেন তাদেরকে হয়রানি করা হয়েছে এবং রামুর স্থানীয় আলেম উলামা সহ যারা ছিল তাদেরকে হয়রানি করা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত তৎকালীন সরকার করে নাই এবং বিচার বিভাগীয় যে তদন্ত হয়েছিল এই তদন্ত রিপোর্ট প্রকাশ করা নাই। সুতরাং আমরা এই সরকারের কাছে উদাত্ত আহ্বান করছি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসল যে অপরাধীরা আছেন তাদেরকে বিচারের মুখোমুখি করা এবং এর দ্বারা বাংলাদেশে ইনশাল্লাহ আর কোন জাতের সাম্প্রদায়িক সহিংসতা না হয় সে ধরনের একটা নজির স্থাপিত হবে। ঠিক প্রকাশের কাছে এই বিষয়ে আপনাদের পক্ষ থেকে আপনারা কি বলতে চান? ধন্যবাদ। আপনারা সাংবাদিক সহ আমাদের রামু উপজেলা সহ কক্সবাজারে যারা আছেন অধিবাসীরা জনগণ সবাই অবগত আছেন, মিয়ানমার তথা থাইল্যান্ড তথা ভারতের যেভাবেই বলুন সীমান্তকে ব্যবহার করে অবৈধ চোরাচালান হচ্ছে। শুধু গরু না, গরুর সাথে আপনার মাদক, অস্ত্র সহ আরো বিভিন্ন পণ্য চোরাচালান হচ্ছে। আমরা আর এসব হচ্ছে প্রশাসনের নাগের ডগায়, প্রশাসন জানে, প্রশাসনের সহযোগিতায় হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলছি, সীমান্তে বিজিবি থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন প্রত্যেকেই এইসব বিষয়ে অবগত আছে। কিন্তু কেন এসবের বিরুদ্ধে অবস্থান অথবা এসব বন্ধ হচ্ছে না, এটা প্রশাসনকে জবাবদিহি করতে হবে। আমরা আমাদের 7 দফা দাবিতে এই দাবিটাও এনেছি, সীমান্তে গরু, মাদক সহ সকল ধরনের চোরা কারবার বন্ধ এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করা। আপনারা জানেন মিয়ানমারে একটা অঙ্গরাজ্য আরাকান আর্মি দখলে নিয়েছে। এই সরকার কি এখনো পর্যন্ত সীমান্তে যথেষ্ট পরিমাণের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে? আমাদের চোখে পড়ে না। যদি নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকতো তাহলে সীমান্তে গরু চোরাচালান সহ এই মাদক কারবারগুলো চলতো না। সুতরাং সরকারকে আমরা অবহিত করছি, আপনারা অতি দ্রুত সীমান্তে নিরাপত্তা জোরদার করুন এবং মাদক সহ গরু চোরাচালান বন্ধ করুন। ঠিক। স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা দপ্তর বদল যারা ব্যর্থ তাদের সরিয়ে ছাত্রদের পরামর্শে নতুন উপদেষ্টা নিয়োগ করে বিপ্লবীদের দিয়ে সরকার পুনর্গঠন। 2 নম্বর দাবি, জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা এবং অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করা। 3 নম্বর দাবি, 2014 সালের বিনা ভোটের নির্বাচন, 2018 সালের রাতের ভোটে নির্বাচন ও 2024 সালের দামি নির্বাচনের সাথে জড়িত ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে নির্বাচন কমিশন সহ রাষ্ট্রের সর্বোচ্চ মহলে জড়িত সকলকে বিচারের আওতায় আনতে হবে। 4 নম্বর দাবি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার আইন সংস্কার করে দ্রুত, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের ইতিহাসে সুষ্ঠু নির্বাচনের নজির স্থাপন করতে হবে। 5 নম্বর দাবি, রাষ্ট্রের সর্বস্তরে এখনো বহাল তবিয়তে থাকা ফ্যাসিবাদের দূষর আমলাদের দ্রুত চিহ্নিত করে অপসারণ করতে হবে। 6 নম্বর দাবি, 2012 সালে রামুতে, 2016 সালে নাসিরনগরে সহিংসতা সহ বিগত সরকারের সময়ে সংগঠিত সকল ঘটনার পুনঃতদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা। 7 নম্বর দাবি, সীমান্তে গরু ও মাদক সহ সকল ধরনের চোরা কারবার বন্ধ ও সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। সরকারের প্রতি আমাদের জোর দাবি, আগামী 48 ঘন্টার মধ্যে দাবি মেনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় সর্বস্তরে ছাত্র জনতা রাজপথে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। ইনকিলাব জিন্দাবাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, রামু উপজেলা, কক্সবাজার। জুন 5 হাইকোর্ট দেখিয়ে 18 সালের পরিপত্র বাতিল হয়। জুন 6 এই শহীদ মিনার থেকেই যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। আগস্ট 3 এই শহীদ মিনার থেকেই শত শত ভাইয়ের রক্তের উপরে, লাশের উপরে দাঁড়িয়ে 1 দফা ঘোষণা হয়। আগস্ট 5 এই আগস্ট 5 বাংলাদেশের ছাত্র জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ে খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে যায়। ওই জুন 5 থেকে আগস্ট 5 যে লড়াই, সে লড়াই কি শেষ হয়ে গিয়েছে? আমাদের সংগ্রাম কি শেষ?
আমাদের সামনে এখনো খুনিরা, খুনিদের দোসররা এখনো উন্মুক্ত ভাবে চলাফেরা করে। যারা আমাদের ভাইদের হত্যা করেছে, ওই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা, তারা এখনো বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আর মুচকি হাসে। এই খুনিদের বিচার হতে হবে কিনা, আমার যারা হত যোদ্ধা রয়েছে, শহীদ পরিবার রয়েছে, তাদের এই খুনের বিচার হতে হবে কিনা। আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি আহ্বান জানাতে চাই, আমরা যদি আমাদের এই শহীদ ভাইদের রক্তের বিচার না করতে পারি, আমরা কখনো নিজেদেরকে মাফ করতে পারবো না। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার এখনো যেই জায়গায় আটকে আছে, আমাদের সিন্ডিকেট গুলো ভাঙতে হবে। এখনো কেন আমরা শুনবো এক হাত থেকে আরেক হাতে সিন্ডিকেট গিয়েছে? তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন নিচ্ছেন? এক হাত থেকে যদি আরেক হাতে সিন্ডিকেট যায়, তাহলে সেই হাত আপনারা ভেঙে দিচ্ছেন না কেন? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আরেকটি স্পষ্ট আহ্বান জানাতে চাই, সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতিতে যাবে, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে, আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করবো না। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই, যেই খুনিরা এই দেশের বাইরে, এই দেশের মানুষের ঘামের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, সেই টাকা ফিরিয়ে আনতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই গোপালগঞ্জে যেই খুনির দোসররা এখনো ঘাপটি মেরে আছে, তাদেরকে আইনের আওতায় বিচার করতে হবে। গোপালগঞ্জে এখনো কিভাবে আমাদের এই অভ্যুত্থানের যোদ্ধাদের উপরে হামলা হয়, আমরা প্রশাসনকে, পুলিশকে স্পষ্ট ভাবে বলতে চাই, পুরো বাংলাদেশে আমাদের এই যোদ্ধাদের, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনকারীদের নিরাপত্তা যদি না দিতে পারেন, তাহলে ওই চেয়ারে কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বসে থাকার কোন অধিকার নেই। আমরা স্পষ্ট করে শুধু একটি কথাই বলতে চাই, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এই গণহত্যার বিচার চাই। আমরা সিন্ডিকেট থেকে আমাদের মানুষের মুক্তি চাই। আমরা পাচারকৃত অর্থ ফেরত চাই। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে মানুষের স্বস্তি চাই। আমরা আহত যোদ্ধাদের সুচিকিৎসা চাই। পরিশেষে শুধু একটি কথাই বলবো, যে সত্য নিয়ে এত মানুষ রক্ত দিয়েছে, এত মানুষ জীবন দিয়েছে, যে কেউ সেই সচিবালয়ে বসে হোক, পুলিশে বসে হোক, অন্য কোথাও বসে হোক, যদি সেই শব্দের সাথে, স্পিরিটের সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে, তাকে সমূলে উৎপাটিত করতে হবে। আমাদের আবারও দেখা হবে সংগ্রামের লড়াইয়ে অথবা রাজপথের বিজয়ে। ইনকিলাব জিন্দাবাদ। 31শে ডিসেম্বরের যে টান টান উত্তেজনাময় কর্মসূচি, সেটিকে ঘিরে সোমবার দিনভর আমরা যেসব নাটক দেখলাম, তার মধ্য দিয়ে অনেকগুলো বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে তাদের জুলাই গণ অভ্যুত্থান বা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তারা প্রকাশ করতে চেয়েছিল, সেটির সঙ্গে সরকারের সংশ্লিষ্টতা কতটা, এর নেপথ্যে আসলে কারা কাজ করছে, গভীর চক্রান্তের সঙ্গে কারা জড়িত, ছাত্র সমন্বয়কদের কি উদ্দেশ্য, নির্বাচন নিয়ে কার কি ভূমিকা, অনেকগুলো বিষয় আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠেছে। এবং আপনারা নিশ্চয়ই এর মধ্যে জানেন যে 31শে ডিসেম্বর বেলা 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে ঘোষণাপত্র উপস্থাপন করার কথা ছিল সংবিধানের কবর রচনার মাধ্যমে, সেটি আপাতত হচ্ছে না, তবে তাদের যে সমাবেশ সেটি ঠিকই হবে। ঘোষণাপত্র উপস্থাপন করা হল না, কিন্তু সমাবেশ কি কারণে, সেটিরও নিশ্চয় নানান ধরনের যুক্তি রয়েছে, উদ্দেশ্য রয়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে তারা যে রাজনৈতিক দলটি সামনে আনতে যাচ্ছে, সেটিকে কেন্দ্র করে নিজেদের একটি শক্তিমত্তার প্রদর্শন করা। বিএনপির একটি ভূমিকা আমরা অনেকেই জানতে পেরেছি। অনেকের মনে প্রশ্ন ছিল যে বিএনপি আসলে কি করতে চাইছে, বিএনপি এটির বিরোধিতা ঠিকই করেছে, কিন্তু তার দৃশ্যমান কর্মকাণ্ডটি আসলে কি। আমরা
আমরা যতটুকু জানতে পেরেছি যে বিএনপি সোমবার রাত 8:30টায় একটি জরুরি বৈঠকে বসেছিল স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সঙ্গে। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন এবং সেখানে তারা তাদের রাজনৈতিক পন্থা অনুযায়ী বিশেষ সিদ্ধান্ত নেয় এবং সরকারের উপর চাপ প্রয়োগ করে যাতে এটি না হয়। অন্তত 31শে ডিসেম্বর যেন কোনো ধরনের ঘোষণাপত্র ছাত্রদের পক্ষ থেকে না আসে এবং সরকারের সঙ্গে এক ধরনের সমঝোতায় তারা পৌঁছায়। তার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে সোমবার রাত 9টার দিকে হঠাৎ করে জরুরি সংবাদ সম্মেলন ডাকলো প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং সেখানে জানানো হলো যে সব দলের ঐক্যমত্যের ভিত্তিতে সব ছাত্র সংগঠন এবং গণঅভ্যুত্থানে যেসব ছাত্র নেতারা অংশ নিয়েছিল বা যেসব সংগঠন অংশ নিয়েছিল তাদের সবার ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই প্রক্লেমেশন ঘোষণা করবে সরকার। আমি মনে করি বিএনপির এই উদ্যোগটি নিঃসন্দেহে ঠিক ছিল। একটা তাৎক্ষণিক সময়ের জন্য তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য বিএনপির যদি কোনো ধরনের সমঝোতা হয়ে থাকে সরকারের সঙ্গে সেটি অবশ্যই ঠিক ছিল এবং বিএনপি নেতারা মনে করছেন যে এর আগে যে সংবিধান পরিবর্তন বা রাষ্ট্রপতিকে অপসারণকে কেন্দ্র করে তুমুল একটা অস্থির পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করা হয়েছিল, ঠিক তারই ধারাবাহিকতায় একটি রাজনৈতিক দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর ভর করে নানান ধরনের ইস্যু তৈরি করে ভয়ঙ্কর একটা অস্থির পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে বাংলাদেশে। আমি প্রথমে বলছিলাম যে ছাত্রদের এই যে কর্মসূচি অথবা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যা চলছে তার নেপথ্যে আসলে কারা, এবং বিএনপিও সেটিকে মিন করেছে সেই রাজনৈতিক দলকে। তাহলে আসলে সেই রাজনৈতিক দলটি কারা? অনেকের মতে অনেকে মনে করছেন যে সেই রাজনৈতিক দলটি হচ্ছে জামাত। তার কারণ আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন মুজিববাদী সংবিধান নাম দিয়ে আমাদের এক্সিস্টিং সংবিধানকে ছুঁড়ে ফেলে বা কবর রচনা করে ঘোষণাপত্র আসতে যাচ্ছিল এবং তার মধ্য দিয়ে তারা একটি বিপ্লবী সরকার গঠনের চেষ্টা করছিল এবং বিপ্লবী সরকার গঠন করতে গেলে নিশ্চয়ই নির্বাচন তো দূরে কথা, এই বাংলাদেশে আরো অনেক কিছু ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে যেটি 5 আগস্ট পারেনি, সেটি তারা 5 মাস পরে এসে কেন করতে যাচ্ছে অনেক বড় প্রশ্ন। এবং সত্যি সত্যি 5 আগস্টের বিষয়টি বিপ্লব ছিল কিনা তা নিয়ে তো আমি বলবো যে শুধু দ্বিধা কিংবা দ্বন্দ্ব বিতর্ক রয়েছে তা নয়, কোনো অবস্থাতেই এটি বিপ্লব নয়। বিপ্লবের নিজস্ব একটি চরিত্র রয়েছে, বারবার বলছি এটি স্রেফ একটি গণঅভ্যুত্থান, এটি স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। কেন এটিকে জোর করে বিপ্লব হিসেবে আখ্যা দিয়ে বিশেষ উদ্দেশ্য সাধনের চেষ্টা চলছে সেটা আমরা বুঝতে পারছি। এবং জামাতের সঙ্গে সংশ্লিষ্টতা 31শে ডিসেম্বরে যে কর্মসূচি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি তা মোটামুটি স্পষ্ট হয়ে তার কারণে এই কর্মসূচি ঘিরে বিএনপি প্রথম থেকে আপত্তি জানিয়ে এলেও জামায়াতে ইসলামী কোনো ধরনের আপত্তি জানায়নি, আবার সমর্থনও জানায়নি। তবে বাস্তবতা হচ্ছে এটি জামাতের এক ধরনের মৌন সমর্থন ছিল। এবং আপনারা নিশ্চয় জানেন যে মঙ্গলবার বেলা 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমন্বয়কদের সমাবেশ, আর একই দিন সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সম্মেলন। নিশ্চয়ই সেখানে অনেক মানুষের সমাগম ঘটবে, অনেক নেতাকর্মীর, এবং যেটুকু জানতে পেরেছি সেখান থেকে তারা গিয়ে উপস্থিত হবে কেন্দ্রীয় শহীদ মিনারের সমন্বয়কদের অনুষ্ঠানে। এবং এই যে লোক জড়ো করার, লোক মানুষজনের সংখ্যা অনেক বেশি দেখানোর চেষ্টা, সেটি আমরা জানতে পেরেছি যে বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা চাওয়া হয়েছিল, বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার সঙ্গে সমন্বয়করা যোগাযোগ করেছিলেন। এগুলো আমার নিজস্ব সোর্স ছাড়াও আপনারা নিজেরাই একটু সার্চ করে দেখতে পারেন, বিভিন্ন গণমাধ্যমে এই খবরগুলো চলে এসেছে। যেমন সমকালে বলা হচ্ছে যে সংগঠনটি রাষ্ট্রের বিভিন্ন সংস্থায় যোগাযোগ করে সমর্থন আদায়ের চেষ্টা করে, আশানুরূপ সাড়া না পেয়ে ছাত্রনেতারা পিছিয়ে যান কোত্থেকে? পিছিয়ে গেলেন ঘোষণা উপস্থাপন থেকে, ঘোষণাপত্র এবং সংবিধানের কবর রচনা। সংবিধানের কবর রচনা হলে তো এই সরকারের কোনো ভিত্তি থাকতো না, তাই না? যেহেতু সরকারের সঙ্গে সমন্বয়ক দুটি অ্যালায়েন্স রয়েছে এবং তাদের প্রতিনিধি সরকার রয়েছে। এবং আরো বড় বিষয় হচ্ছে যে আমি সরকারের সংশ্লিষ্টতার কথা বলছিলাম, শুরু থেকে সরকার বলে আসছিল যে এটির সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। এটি মুখে বললেও ভিতর থেকে তাদের সাথে যে একটি দুঃখিত একটি খুব ক্লোজড একটা যোগাযোগ সেটা তো আমরা দেখেছি। এবং ছাত্র প্রতিনিধি হিসেবে যারা উপস্থিত রয়েছেন বা সরকার উপদেষ্টা হিসেবে রয়েছেন, তাদের একজন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি তো গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির যে জরুরি সংবাদ সম্মেলন তারা কি করতে যাচ্ছে, আজকে সরকারের যে সিদ্ধান্ত
যে সরকারের পক্ষ থেকে প্রোক্লেমেশন উপস্থাপন করা হবে, তার পরিপ্রেক্ষিতে তারা আসলে ঘোষণাপত্র দিবে কি দিবে না এই বিষয়ে যে সংবাদ সম্মেলনটি ডাকলো, সেখানে অর্থাৎ ছাত্র সমন্বয়কদের যে কেন্দ্রীয় অফিস রাজধানীর রূপায়ণ সেন্টারে, সেখানে আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে না থাকলেও তাদের নিজস্ব আলোচনায়। আর অন্যদিকে রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বাংলাদেশ বেতারে 31শে ডিসেম্বরের এই সমাবেশটি বা সমাবেশের যে বক্তব্য সেটি সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যদি একটু আগে আমি জানতে পেরেছি সেটি বাতিল করা হয়েছে। তো সবকিছু নিয়ে সরকারের সংশ্লিষ্টতা কতটা সেটা আমরা বুঝতেই পারছি। এখন বিষয় হচ্ছে যে কারা আসলে পিছন থেকে খেলছে, নেপথ্যে কারা। আমি বরাবরই বলে আসছি, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র কেউ আমাদের বন্ধু নয়। তারা যার যার মতো করে খেলছে। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় তারা। যখন একটি রাষ্ট্র ব্যর্থ হয়ে ওঠে, দুর্বল হয়ে ওঠে, সেখানে আধিপত্য কায়েমকারী যে রাষ্ট্রগুলো, যে শক্তিগুলো, তাদের খেলতে সুবিধা হয়। ভারত তো খেলবেই, ভারত খেলতে চাইছে, ভারত খেলে যাবে, পাকিস্তান খেলছে এখন, আর যুক্তরাষ্ট্র তো আছেই। সবশেষে একটা প্রশ্ন করি, আমাদের যে ছাত্র সমন্বয়করা তাদের অকল্পনীয় সাহসিকতার মধ্য দিয়ে 5ই আগস্ট গণঅভ্যুত্থানের একটা চূড়ান্ত রূপ এলো। নিশ্চয়ই আবারও বলে রাখি, শুধু ছাত্ররা কিন্তু এই আন্দোলন করেনি, সব শ্রেণী পেশা রাজনৈতিক দলের মানুষেরা এতে অংশগ্রহণ করেছিল। সাধারণ মানুষ, শ্রমিক, মেহনতি মানুষেরা, যদিও সেটি চিন্তায় করার চেষ্টা করা হচ্ছে। যাই হোক, তারপর ছাত্রদের সাহসিকতা আমরা দেখেছি, কিন্তু আগে থেকে এবং এখনো পর্যন্ত তাদেরকে নিয়ে যে খেলা খেলছে একটি বিশেষ অপশক্তি, সেটি তারা বুঝতে পারছে? অথবা প্রশ্নটা যদি আমি সরাসরি এইভাবে করি, ছাত্র সমন্বয়কদের সামনে সারিতে যারা রয়েছে তারা কি বুঝে কিংবা না বুঝেই সেই খেলার অংশীদার হয়ে উঠছে? গতকাল শহীদ মিনারে প্রথম দিকে যে নির্ধারিত হয়েছিল জুলাই প্রক্লেমেশন হবে, সেটা হয়নি। তার পরিবর্তে সেখানে মার্চ ফর ইউনিটি হয়েছে। এই যে প্রক্লেমেশনটা হলো না, সেটা একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে এই দেশের ছাত্র সমাজ, যারা দুটো সংগঠনে এখন আছেন, যারা আমাদের যে জুলাই বিপ্লব বলছিলেন, তারা সেই বিপ্লব বা গণ অভ্যুত্থান, আমি আসলে গণ অভ্যুত্থান বলি এটাকে, এবং এটা কোনোভাবেই বিপ্লব নয় বলে মনে করি। যাই হোক, সেটা সামনের সারিতে ছিলেন তাদের দুটো সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। তাদের একটা খুব গুরুত্বপূর্ণ টেক অ্যাওয়ে আছে বলে আমি মনে করি। ইনফ্যাক্ট আজ সমকালে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেটা ধরে আমি এই উদ্দেশ্যেই কয়েকটা কথা এবং আমার টেক বলতে চাই। একটা জিনিস ইন্টারেস্টিং অবশ্য, গতকাল বক্তৃতায় আমি যারা বক্তৃতা করেছেন তাদেরকে দেখেছি তারা অভ্যুত্থান বলছেন, গণ অভ্যুত্থান বলছেন, তারা আর বিপ্লব বলছেন না, যদিও তারা পোস্টারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বলছিলেন। শুরু থেকে বলছি, কারো কারো কাছে মনে হতে পারে এ দুটো শব্দের মধ্যে এইভাবে ডিস্টিংগুইশ করা নিয়ে আমি অনেক বেশি সেন্সিটিভিটি দেখাচ্ছি কিনা। আমি যদি দেখিও থাকি, সেটার সুস্পষ্ট কারণ আছে বলে আমি মনে করি, এবং সেটা হচ্ছে এই যে গণ অভ্যুত্থানকে বিপ্লব মনে করে আমরা যদি বিপ্লবের মতো করে চাইতে থাকি, তাহলে গণ অভ্যুত্থানের কাছ থেকে যা চাওয়ার ছিল সেটা আসলে আর পাওয়া হয়ে উঠবে না। এই কারণে এটা জরুরি, এটার ঠিক কতটুকু জিনিস সেটা অনুধাবন করা এবং সেই অনুযায়ী এটা এক্সপেক্ট করা। আর আরেকটা কথা একটু অফ টপিক একটু যোগ করে রাখি, আমি বক্তৃতায় দেখলাম অনেকেই, এই দুটো সংগঠনের অনেকেই এই বাংলায় 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 বলছেন। এই বাংলায় শব্দটা যতবার শুনি শেখ হাসিনার কথা মনে হয়। এটা বাংলাদেশ, বাংলা বললে কিন্তু আর একটু বেটার, গ্রেটার কিছু মনে হয়। এখন আমি জানি না তারা মিন করছেন কিনা, অবিভক্ত বাংলা টাংলা অনেক কথাবার্তা হচ্ছে না, কিন্তু যাই হোক, তারা এই ব্যাপারে যদি এটা স্লিপ অফ টাং হয়ে থাকে, তাদের কারো কারো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যেহেতু আগে ওইদিকে ছিল, তারা যেন একটু সতর্ক থাকেন। শুধু এই অনুষ্ঠানে, আমি অন্যান্য অনেক অনুষ্ঠানে দেখেছি তারা বাংলায় বলেন, শেখ হাসিনা শেখ হাসিনা শোনায়। যাই হোক, সমকালের রিপোর্টটাতে আসলে খুব বিস্তারিতভাবে বলা হয়েছে যে ঠিক কেন স্টুডেন্টরা শেষ পর্যন্ত সরে এসেছেন। কথাটা আসলে রিপোর্টটা যদি সঠিক হয়, তাহলে পরিস্থিতিটা এইরকম যে তাদের আসলে সরে আসতে হয়েছে, তারা বাধ্য হয়েছেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছিল। গত রোববার ঘোষিত এই কর্মসূচি অনুযায়ী কয়েক লাখ ছাত্র জনতা জমায়েত ঘটিয়ে 1972 সালের সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসেবে তুলে ধরে তার কবর রচনা করার ঘোষণা দেন। একই সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথাও ছিল। এরপর নানা সমালোচনা শুরু হয়। এরপর বলছে সূত্র মতে, কর্মসূচি ঘোষণার পরপরই দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে এ নিয়ে তীব্র আপত্তি জানানো হয়। প্রকাশ্য সভা সমাবেশে বিএনপি নেতারা সংবিধান বাতিল কিংবা কবর দেওয়ার সমালোচনা করে বক্তব্য দেন। সুতরাং ভেতরে আরো তীব্র হতে পারে, কিন্তু আসলে আমরা প্রকাশ্যে দেখেছি বিএনপি এটাকে ডিসওন করেছে। গণ অভ্যুত্থানের সমর্থক কয়েকটি বাম দলের পক্ষ থেকে দেয়া বক্তৃতা বিবৃতিতে এমন প্রতিবাদ আসে। তবে জামায়াত ইসলামী সহ ইসলামী দলগুলো নিয়ে অনেকটাই নীরব ছিল। এসব দলের কেউ কেউ ছাত্রদের কর্মসূচির প্রতি মৌন সমর্থন দিয়েছেন বলেও জানা যায়। এই অবস্থায় কর্মসূচি ঘোষণাকারী সমন্বয়ক ও ছাত্র নেতারা বিভিন্ন তাদের কর্মসূচির প্রতি সমর্থন আদায়ে বিএনপি সহ বিভিন্ন নেতাদের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু বিএনপি নেতারা তাদের নেতিবাচক জবাব দেন। গত রোববার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে দলীয় অবস্থান পরিষ্কার করেন। এরপর রাতেই সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব রফিকুল